লাস্ট লেকচারের ধারাবাহিকতায় এই লেকচারও গাউসের লর অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। লাস্টের লেকচারে আলোচনা করছিলাম যে কিভাবে একটা বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য গাউসের সূত্রের প্রয়োগের মাধ্যমে নির্ণয় করা যায়। আজকে আমরা ভিন্ন ধরনের একটি চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, এবং সেটা হচ্ছে একটি লাইন চার্জ। অর্থাৎ যে টাইপের চার্জে শুধু একটি রেখা বরাবর চার্জগুলো ছড়িয়ে থাকে, ওই টাইপের চার্জের জন্য আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেমনে নির্ণয় করতে পারি ওটা নিয়ে আসলে আজকের মূল আলোচনা। এবং লাস্টে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দূরত্ব একটা গ্রাফও দেখায় দিবনি, যেন তোমরা এটার মিনিংটা ভালোভাবে বুঝতে পারো। সো চলো আজকে লেকচারটি শুরু করা যাক। তবে হ্যাঁ, লেকচারটি শুরু করার সময় কিন্তু আমি ধরে নিতেছি যে এই লেকচার সিরিজের যে আগে যে 3-4টা ভিডিও আছে ওই ভিডিওগুলি তোমরা দেখছো, তারপরে এটা দেখতেছো। কারণ ওগুলার বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন কনসেপ্ট, এমনকি লাস্ট লেকচারেরও কিন্তু কিছু কিছু রেফারেন্স আমি এখানে নিয়ে বুঝাবো। সো তোমরা যদি ওগুলো না দেখে থাকো, বুঝতে কিন্তু প্রবলেম হবে। সো তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা এই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নিও। সো চলো আজকের মূল আলোচনাটি শুরু করা যাক। এখন একটি লাইন চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেমন হয় ওটা নির্ণয় করার আগে আমাদের একটা টপিক সম্পর্কে জানা লাগবে। সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। অর্থাৎ একটি লাইন চার্জ থেকে তার বলরেখা অর্থাৎ ফ্লাক্সগুলো আসলে কেমনে বের হয়, ওগুলো কিন্তু জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ফ্লাক্স কেমনে বের হইতেছে এটা যদি বুঝতে না পারা যায়, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও বোঝা যাবে না। অর্থাৎ ই এর ডিরেকশন বোঝা যাবে না। আর যদি ই এর দিক না বোঝা যায়, তাহলে তো ই এবং ডিএস এর মাঝখানের অ্যাঙ্গেলও বোঝা যাবে না। ফলে গাউসের সূত্র তো অ্যাপ্লাই করার প্রশ্নও ওঠে না। সো আমরা প্রথমে দেখবো যে একটি লাইন চার্জের জন্য তড়িৎ বলরেখাগুলো কেমনে বের হয়। এরপর আমরা দেখো মেন আলোচনায় চলে যাব। আর এখানে আসলে আমরা কোন ধরনের লাইন চার্জ দেখব? আমরা দেখব অসীম দৈর্ঘ্যের লম্বা সরু তার। লম্বা সরু তার দ্বারা তো আসলে বুঝতে পারছো যে খুবই চিকন একটা তার। অর্থাৎ যে তারে শুধু একটাই ডাইমেনশন আছে, অর্থাৎ একটা মাত্রা, একটা দৈর্ঘ্য বরাবর শুধুমাত্র চার্জগুলো আসলে বিস্তৃত থাকবে। এবং অসীম দৈর্ঘ্য দ্বারা আসলে অনেক লম্বা একটা সরু তার বোঝানো হইতেছে। এখন বাস্তবে তো আসলে অসীম বলতে কিছু নাই। অর্থাৎ আমরা প্রথমে ক্যালকুলেশনের সুবিধার জন্য অসীমের জন্য হিসাব করে নেব। এরপরে আমরা অসীম থেকে কেমনে সসীমে কনভার্ট করতে পারি ওটা আমি দেখাই দেবো। সো আপাতত ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা অসীম পর্যন্ত বিস্তৃত আছে এমন একটা তারের জন্য হিসাব করি। সো দেখো, প্রথমে যে তারের কথাটা বলা আছে, অর্থাৎ যে ইলেকট্রিক্যাল ওয়্যারের উপর চার্জটা বিস্তৃত আছে ওটা ড্র করে নিই। অর্থাৎ মনে করো এটা হলো সেই তার যেটা অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এটার উপরের দিকেও ইনফিনিটি আছে, নিচের দিকেও ইনফিনিটি। অর্থাৎ ধরে নাও যে এটা নিচে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত এবং উপরে প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এবং ধরে নিই যে এটা হলো পজিটিভলি চার্জড, অর্থাৎ এটার উপর যে চার্জগুলো আছে ওগুলো হলো পজিটিভ। এখন একটা তারের উপর তো অসংখ্য চার্জ থাকবে, তবে যেন সহজে ক্যালকুলেশন করা যায় এজন্য আমি অল্প কিছু চার্জ ধরতেছি। সাপোজ এই তারের উপর 4টা চার্জ আছে, এবং যেহেতু সুষমভাবে আহিত আছে, সুষমভাবে চার্জড আছে, তো সবগুলা কি সমান সমান ডিস্টেন্সে আছে। সুষমভাবে আহিত থাকা তো তোমরা বোঝোই আসলে, যে সবগুলা সমান ডিস্টেন্সে একটা আরেকটাকে যেন বিকর্ষণ করতে পারে এমন ভাবে স্টেবল অবস্থায় অবস্থান করে। সহজ ভাষায় মাথায় রাখো, এগুলোর মধ্যে ডিস্টেন্সটা সমান থাকবে যদি সুষমভাবে আহিত থাকে। এখন যে কোনো টাইপের চার্জের জন্য তড়িৎ বলরেখা আসলে বের করতে হয় কেমনে, সেটা একটা বিন্দু চার্জ হোক, এরকম একটা লাইন চার্জ হোক, বা একটা সারফেস চার্জ হোক, তড়িৎ বলরেখার ডিরেকশন বের করার নিয়ম হচ্ছে যে আমরা আসলে যেই বিন্দুতে তড়িৎ বলরেখার ডিরেকশনটা বের করতে চাই, ওই বিন্দুতে +1 কুলম্ব চার্জ ধরে নিই, যেটাকে আমরা পরোক্ষ চার্জ বা টেস্ট চার্জ বলে থাকি। সো যেই বিন্দুতে হিসাব করবা সেই বিন্দুতে একটা টেস্ট চার্জ ধরে নিবা। এরপরে দেখবা যে ওই বিন্দুতে একটা +1 কুলম্ব চার্জ কোন দিকে আসলে ফোর্স ফিল করতেছে। অর্থাৎ এখানে যে আমি 4টা চার্জ ধরছি, ওটার জন্য যদি আমি এই পয়েন্টে ফ্লাক্সের ডিরেকশনটা বের করতে চাই বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা বের করতে চাই, তাহলে আমাকে এখানে +1 কুলম্ব চার্জ ধরতে হবে। এরপরে দেখতে হবে যে এই যে 4টা চার্জ আছে, ওই 4টা চার্জ এই +1 কুলম্ব চার্জকে কোন দিকে আসলে ফোর্স দিতেছে। সো যেই দিকেই 4টা ফোর্স মিলে এই +1 কুলম্ব চার্জটাকে নেট ফোর্স দেবে, অর্থাৎ লব্ধি ফোর্সটা দেবে আর কি, সেই দিক বরাবর আসলে তড়িৎ বলরেখার ডিরেকশনটা হবে। সো ধরে নাও যে এখানে একটা কি আছে, +1 কুলম্ব চার্জ আছে। এখন এই +1 কুলম্ব চার্জকে এই পজিটিভ চার্জগুলো কোন দিকে আসলে পুশ করবে বা কোন দিকে আসলে নেট ফোর্স দেবে ওটা আসলে আমাদের এখন বের করতে হবে। সো একটা জিনিস দেখো, এখানে যদি তুমি 4টার জন্য ফোর্স বের করতে চাও, আমরা কিন্তু চাইলে যে কোনো দুটার জন্য বের করে তাদের নেট ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারি। এগুলো তো তোমরা বোঝোই, কারণ ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি। আমি যদি বলি যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর অ্যান্ড ডি ভেক্টর, এই 4টা ভেক্টরের আমরা লব্ধি বের করব। সো আমরা এখানে কি করতে পারি, যে এ ভেক্টরের সাথে সাপোজ সি ভেক্টরের ডিরেকশন বের করে নিলাম, মানে রেজাল্টেন্ট বের করে নিলাম, লব্ধি বের করে নিলাম। এরপরে বি ভেক্টরের সাথে ডি ভেক্টরের লব্ধিটা বের করে নিলাম। অর্থাৎ এ আর সি সাপোজ লব্ধি করে হলো ই, এবং সাপোজ বি আর ডি লব্ধি করে হলো এফ। অর্থাৎ দুটা করে লব্ধি বের করে নিয়ে যে লব্ধিটা আসলো,
এই ই আর এফ এর যদি লব্ধি বের করে আমরা জিটা বের করে নিই, তাহলে জিটাই কি আমাদের নেট রেজাল্টেন্ট ফোর্স। এগুলো দেখো ভেক্টর চ্যাপ্টারে শেখানো হয় যে আমরা যদি একাধিক ভেক্টরের লব্ধি বের করতে চাই, তাহলে আমরা অল্প কিছু পরিমাণে লব্ধি বের করে আবার সেই লব্ধিগুলোর লব্ধি বের করে আসলে নেট লব্ধিটা বের করতে পারি। অর্থাৎ এখানে দুটার জন্য লব্ধি হলো এই ই, বাকি দুটার জন্য লব্ধি হলো এফ, এবং এই দুটা লব্ধির আবার লব্ধি বের করে আমরা টোটাল যেটা লব্ধি, একদম ফাইনাল যেটা লব্ধি, সেটা আমরা পাইছি এখানে জি। সো এখানেও দেখো আমি চারটা চার্জই তো রাখছি। সো আমি কি করতে পারি যে দুটা দুটা করে বের করে পরে সবগুলোকে যোগ করে দিলাম। সো দেখো আমি এখানে সহজের জন্য দুটা দুটো করে যোগ করতেছি। উপরে যে পজিটিভ চার্জটা আছে ওটা এখানকার যে +1 কুলম্ব চার্জ আছে ওটাকে কি বিকর্ষণ করবে, কারণ পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। এবং ওই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, আমরা জানি যে দুটা চার্জের মধ্যবর্তী যেটা বল আছে ওটা ক্রিয়া করে তাদের সংযোজক রেখা বরাবর, অর্থাৎ এ পয়েন্ট এবং এই পয়েন্টকে যোগ করে দিতে হবে, অর্থাৎ এই ডিরেকশন বরাবর এই পজিটিভ চার্জটাই +1 কুলম্ব চার্জকে ধাক্কা দেবে। এখন যদি আমি ওটার ঠিক নিচের পজিটিভ চার্জের জন্য হিসাব করি, তাহলে এ পজিটিভ চার্জ ওই +1 কুলম্ব চার্জকে কি ও সংযোজক রেখা বরাবর এইভাবে ধাক্কা দেবে বা ফোর্স দেবে। এখন দেখো যেহেতু সুষমভাবে এটা আহিত ছিল, তাহলে এখান থেকে এই পয়েন্টে যে ডিস্টেন্স এবং নিচের চার্জ থেকে এই পয়েন্টে যে ডিস্টেন্স ওটা সমান। আবার এই যে চার্জ আছে এবং এই যে চার্জ আছে এই দুটো চার্জের মানও সমান। সো যেহেতু দুটা বিন্দু চার্জের মান সমান এবং ওই চার্জগুলো থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স সমান, তাহলে এখানে যে ফোর্স আসবে আর এখানে যে ফোর্স আসবে দুটা কি সমান হবে না? দেখো চার্জগুলোর যদি মানও সমান হয়, চার্জগুলো থেকে যদি ডিস্টেন্সও সমান হয়, তাদের ফোর্স অবশ্যই সমান হইতে হবে। এখন ফোর্স দুটা যদি সমান হয়ে থাকে, আমরা জানি যে দুটা সমান ভেক্টরের যেটা লব্ধি ওটা তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই ভেক্টর আর এই ভেক্টর যদি সমান হয়ে থাকে, এই ফোর্স এবং এই ফোর্স যদি সমান হয়ে থাকে, এই দুটার যে লব্ধি হবে ওটা এদের মাঝখান দেওয়া যাবে, একদম ঠিক মাঝখান দেওয়া যাবে, সমদ্বিখণ্ডক বরাবর যাবে। আচ্ছা একটু ভালোভাবে ড্র করি, মাঝখান দেওয়া যাবে। এখন দেখো আমরা উপরে দুটা চার্জের জন্য হিসাব করি। এখন উপরের চার্জ এটাকে দেখো ঠিক একইভাবে বিকর্ষণ করবে, কারণ দুটাই কি পজিটিভ চার্জ, এবং নিচের এই যে চার্জ আছে ওটাও এই পজিটিভ চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। এবং যেহেতু এই দুটা চার্জও কি বিন্দু চার্জ এবং সুষমভাবে আহিত হওয়ার কারণে এখান থেকে এই ডিস্টেন্স এবং এখান থেকে এই ডিস্টেন্সটা সমান, তাহলে এই দুটা ফোর্স হবে সমান, এটা এফ এ থাকলে এটাও এফ। সো এই দুটা ফোর্স যদি সমান হয়ে থাকে, তাহলে এদের লব্ধিও কি হবে, এই দুটার একদম মাঝখান দিয়ে যাবে। এখন যদি তুমি ঠিক মতো চিত্রটা ড্র করো, তাহলে দেখবা এই দুটার যে মাঝখান দিয়ে যাবে ওটার ডিরেকশন হবে আগে যেদিকে ছিল না ঠিক একই দিকে। এখন যদি আমি দেখো উপরে আরো দুটা চার্জ ধরে নিই, যে উপরে একটা চার্জ আছে নিচে একটা চার্জ আছে। এখন এগুলোর ডিরেকশন একটু হিসাব করে দেখো, এটাকে সরি, এই চার্জ এই পয়েন্টকে দেখো এইভাবে পুশ করলো। এখন এই চার্জ ঠিক একই ফোর্সে কিন্তু আবার এখানে পুশ করবে, কারণ কি চার্জের মানও সমান এবং সুষমভাবে আহিত হওয়ার কারণে এখান থেকে এটা ডিস্টেন্স এবং এখানকার এটা ডিস্টেন্সও সমান। সো এই দুটো ফোর্সও সমান, এদের রেজাল্টেন্টও কি ঠিক কিন্তু একই দিকে আসবে। সো বলা যায় আমরা যে এই পয়েন্টে একটা +1 কুলম্ব চার্জ রাখছিলাম, ওটার উপর যে টোটাল ফোর্স অ্যাপ্লাই হইতেছে ওটা একদম নেট ডিরেকশন কিন্তু এই দিক বরাবর, একদম যেটা নেট ফোর্স কাজ করবে ওটা হলো এই দিক বরাবর। কারণ আমরা দেখতেছি আমরা জোড়া জোড়া করে এই পুরা তারের উপর যতগুলো চার্জ আছে প্রতিটাই হিসাব করে ফেলি, তাহলে দেখবো যে ওটা যে ডিরেকশন হইতেছে ওটা হইতেছে এই দিক বরাবর। এখন বারবার আমি এই দিক বলতেছি, এটা আসলে তো একটা ভাষার প্রয়োজন তাই না? আসলে এই দিকটা আসলে কোন দিক বলা যায়, যে এই লাইনটাকে যদি দেখো আমি পিছনের দিকে বাড়াই, তাহলে এটা কিন্তু এই তারকে লম্বভাবে ছেদ করবে। সো বলা যায় যে এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা বলা যায় ফ্লাক্সের ডিরেকশন, কারণ ফ্লাক্সের স্পর্শক বরাবরই তো ইলেকট্রিক ফিল্ড থাকে তাই না? সো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা ফ্লাক্সের ডিরেকশন এই পয়েন্টে হবে এই তারের এই লম্ব বরাবর। সো দেখো এই একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বা ফ্লাক্সের ডিরেকশনটা কোন দিকে হবে সেটা বুঝলাম, যে ওটা তারের লম্ব বরাবর সিম্পলি এই দিক বরাবর হবে, তাই তো? এখন দেখো অন্য একটা পয়েন্ট নিই, সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম, বা একটু নিচে ধরি, এখানে একটা পয়েন্ট নিলাম। এখন এই পয়েন্টে ফ্লাক্সের ডিরেকশনটা কোন দিকে হবে বা ইলেকট্রিক ফিল্ডের লাইনের ডিরেকশনটা কোন দিকে হবে? এখন আপাত দৃষ্টিতে অনেকের একটা জিনিস মনে হতে পারে যে এখানে এই পয়েন্টের সাপেক্ষে উপরে চার্জ আছে একটা, সো এটাকে এইভাবে পুশ করতেছে। আবার ওই লাইনের সাপেক্ষে দেখো নিচে চার্জ তো আছে অনেকগুলা, সো এই সবাই মিলে কি অনেক বেশি ফোর্স দিবে এই পয়েন্টকে উপরের দিকে। অর্থাৎ এই দিকে হলো ফোর্স কম, এই দিকে হলো ফোর্স বেশি, কারণ দেখো উপরের দিকে একটু চার্জ কম মনে হইতেছে,
এবং নিচের দিকে চার্জ বেশি মনে হইতেছে। সো একদম লব্ধিটা কোন দিকে হওয়া উচিত? মনে হইতেছে এই দিক বরাবর কোথাও হওয়া উচিত, কিন্তু এটা কিন্তু পুরোপুরি একটা ভুল কনসেপ্ট। দেখো কনসেপ্টটা এখানে ক্লিয়ার করতেছি। এখানে যদিও আমার আঁকানো ডায়াগ্রামে মনে হইতেছে যে এটা সাপেক্ষে উপরে একটা চার্জ নিচে বেশি চার্জ, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি উপরে বলছি চার্জগুলো বিস্তৃত প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং নিচে বলছি মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা ইনফিনিটি কি কোনো ফিক্সড একটা ভ্যালু? ইনফিনিটি কিন্তু একটা ফিক্সড ভ্যালু না, এটা কিন্তু জাস্ট একটা কনসেপ্ট। এটার দ্বারা বোঝায় অনেক বেশি ভ্যালু। অর্থাৎ যে পয়েন্টে তুমি হিসাব করতেছো ওই পয়েন্টটার সাপেক্ষে আসলে উপরে কতগুলো চার্জ আছে, একদম অসীম পর্যন্ত বিস্তৃত চার্জ আছে, নিচেও কত চার্জ আছে, অসীম পর্যন্ত বিস্তৃত চার্জ আছে। তাহলে উপরেও যদি অসীম পর্যন্ত বিস্তৃত চার্জ থাকে, নিচেও যদি অসীম পর্যন্ত বিস্তৃত চার্জ থাকে, তাহলে আসলে উপরে যতগুলো চার্জ আছে এখনো কিন্তু নিচে ততগুলো চার্জ আছে। এটা সবসময় বুঝতে হবে যে একটা অসীম তারের সাপেক্ষে তুমি যেই পয়েন্টটি নাও না কেন, ওটার সাপেক্ষে সবসময় উপরের দিকে যতগুলো চার্জ থাকবে অপোজিট দিকেও ঠিক একই পরিমাণে চার্জ থাকবে। কারণ অসীম দ্বারা জাস্ট বড় একটা ভ্যালু বুঝাইতেছে, কোনো ফিক্সড কোয়ান্টিটি বুঝাইতেছে না। অর্থাৎ বিষয়টা এভাবে বলা যায় যে তুমি যে পয়েন্টে নাও না কেন ওটার সাপেক্ষে এই তারের সবসময় মধ্যবিন্দু আসবে। কারণ উপরে যতগুলা নিচে যদি ততগুলো হয় সবসময় ওটা কি হবে, আসলে মধ্যবিন্দুই হবে না। সো এটা হলো জাস্ট এখানে অসীমের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো এখন উপরে যতগুলা চার্জ আছে নিচেও গুলি ততগুলা চার্জ থাকে, তাহলে এই যে আমি পয়েন্টটা ড্র করলাম, এখানেও নেট ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে বলো? এখানেও কিন্তু নেট ইলেকট্রিক ফিল্ডটা হবে ঠিক আগে যেমন ছিল না, তারের লম্ব বরাবর। এখানেও কিন্তু দেখো সিম্পলি তারের লম্ব বরাবর কি নেট ইলেকট্রিক ফিল্ডটা থাকবে। ইলেকট্রিক ফিল্ড বলো বা ফোর্স বলো কথা তো একই, কারণ তোমরা তো জানোই এফ ইকুয়াল টু কিউ ই। যদি চার্জ পজিটিভ হয়ে থাকে ই যেই দিকে হয় এফও তো সেই দিকে হয়। যেহেতু দেখো আমি কি +1 কুলম চার্জের জন্য হিসাব করতেছি না, সো আমি প্রথমে ফোর্স হিসাব করে নিলাম, এটাকে তো আমি ইও বলতে পারি, কারণ পজিটিভ চার্জের জন্য ই যেই দিকে এফও সেই দিকে, ওটা কোনো সমস্যা না। এখন যদি দেখো আমি এখানে একটা পয়েন্ট ধরে নিই, ঠিক আছে, তাহলে এই পয়েন্টে ই এর দিক বা ফ্লাক্সের দিক যেটাই বল না কেন ওটা আসলে কোন দিকে হবে? এখানেও খেয়াল করো, তুমি এটা সাপেক্ষে যদি চিন্তা করো, উপরে যতগুলো চার্জ আছে নিচে তো ঠিক ততগুলো চার্জ আছে। কারণ যেটা বললাম অসীমের সাপেক্ষে তো সবসময় এটা মধ্যবিন্দুই পড়বে, কারণ উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি। সো এই ক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? এই যে আগের মতো, যে তারের লম্ব বরাবর। অর্থাৎ এই যে পজিটিভ চার্জ আছে, পজিটিভ তার থেকে লম্ব বরাবর বাহিরের দিকে, এই দিকে থাকবে ইলেকট্রিক ফিল্ডের দিক। অর্থাৎ এখানে কি একটা জিনিস বুঝতে পারতেছো যে এই যে তল আছে, এই তলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নাও না কেন ওখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সব সময় কি হবে, এই যে তার আছে তার থেকে লম্ব বরাবর বাহিরের দিকে। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কেমনে আসলে এই তারের লম্ব বরাবর আসলে ইলেকট্রিক ফিল্ড গুলা যাইতেছে। জিনিসটা দেখো আরেকটু সহজভাবে বলা সম্ভব, যে তুমি দেখো যেই বিন্দু সাপেক্ষে হিসাব করতেছো ওই বিন্দু সাপেক্ষে তো উপরে যতগুলো চার্জ নিচেও ততগুলো চার্জ এবং সবগুলো তো সুষমভাবে বিস্তৃত। তাহলে উপরে যতগুলো চার্জ এটাকে নিচের দিকে পুশ করতেছে, নিচের ঠিক ততগুলো চার্জ একে তো উপরের দিকে পুশ করতেছে। সো উপরের দিকে একে যে পরিমাণে ধাক্কা দিতেছে নিচের দিকেও যদি একই পরিমাণে ধাক্কা দেয়, তাহলে নেট ধাক্কা বা নেট ফোর্স তো সামনের দিকেই হবে। এটা আসলে কমন সেন্স। সো আমি প্রথমে দেখো একদম ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ দেখাইছি যেন কনফিউশন না থাকে। আর তোমরা চাইলে এইভাবে কিন্তু জেনারেল ভাবে বুঝতে পারো যে অসীমের সাপেক্ষে যে কোনো পয়েন্টই নাও না কেন ওটা সাপেক্ষে উপরে যত চার্জ নিচে তো তত চার্জ। সো উপরের গুলা যেই পরিমাণে একে নিচের দিকে ধাক্কা দিতেছে ঠিক একই অ্যাঙ্গেলে এবং একই পরিমাণে তো একে উপরের দিকেও ধাক্কা দিতেছে। সো নেট ফোর্সটা কি সামনের দিকে হবে, কমন সেন্স এটা। সো দেখো আমি যদি এখন একটা পজিটিভলি চার্জড এইরকম একটা তার বা লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড গুলো একদম ফ্রেশ ভাবে ড্র করি। আচ্ছা দাঁড়াও আমি একটু এখানে স্পেস বানায় নিই। এখন এই চার্জগুলো যে তারের যে শুধু ডান পাশে আসে বিষয়গুলো কিন্তু তা না, আমি আসলে সহজভাবে দেখানোর জন্য এই ডান পাশে বারবার চার্জগুলো দেখাইতেছি। আসলে এটা তার যেটা খুবই চিকন হলেও তার কিন্তু এর পুরো বডির উপরেই আছে, অর্থাৎ উপরে নিচে ডানে বামে। অর্থাৎ এর পুরো 360 ডিগ্রিতে যে বডি আছে, বডির কিন্তু খুবই চিকন যে ম্যাটেরিয়াল গুলো আছে, মানে খুবই তো সরু তার ধরছে তাই না, চিকন হলেও ওর যে পুরো একটা কি বলা যায় সিলিন্ড্রিক্যাল খুবই চিকন একটা বডি আছে না, পুরো চিকন বডির উপরে কিন্তু এই চার্জগুলো আছে। তাহলে এটার ইলেকট্রিক ফিল্ডগুলো কেমন হবে? সো আমরা দেখলাম যে এই তলের মধ্যে যে কোনো পয়েন্ট নিই না কেন এই পজিটিভ চার্জ থেকে বাহিরের দিকে আসলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনগুলো হবে। সো বলা যায় এইরকম, অর্থাৎ এর ইলেকট্রিক ফিল্ডগুলো এর বডি থেকে এভাবে লম্বভাবে বের হবে। এখন দেখো সেম জিনিস কি এই দিকের জন্য না? কারণ যখন তুমি এই তলের দিকে ইলেকট্রিক ফিল্ড বের করবা তুমি আসলে কি করবা, এই পাশে +1 কুলম চার্জ রাখবা না,
সো এই পাশে যখন তুমি +1 কুলম্ব চার্জ রাখবা, এই পজিটিভ চার্জটাকে তো এগুলো বাম দিকে পুশ করবে। সো এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে? বাম দিকে হবে, ঠিক আছে? এখন দেখো শুধুমাত্র যে ডানে আর বামে যে ফ্লাক্সগুলো বের হবে বিষয়টা কিন্তু তা না। এখানে তোমরা যে স্ক্রিনটা দেখতেছো সেটা পিসির স্ক্রিন হোক বা মোবাইল স্ক্রিন হোক, স্ক্রিনের ভিতরের দিকে কিন্তু একটা তল আছে, অর্থাৎ যে স্ক্রিনের পিছনে একটা তল আছে, ঠিক আছে? স্ক্রিনের যে পিছনের তলটা আছে ওই দিকেও কিন্তু এভাবে ফ্লাক্স বের হবে। আবার দেখো স্ক্রিনের যে সামনের অংশটুকু আছে, অর্থাৎ যেটা তোমার দিকে আর কি, ঠিক আছে? ওই তোমার দিকেও কিন্তু এভাবে ফ্লাক্সগুলো আসবে। সো বলা যায় ডান দিকেও ফ্লাক্স থাকবে, বাম দিকেও ফ্লাক্স থাকবে, দেন স্ক্রিন থেকে ভেতরের দিকেও ফ্লাক্স থাকবে, আবার তোমার দিকেও দেখো কিছু পরিমাণের ফ্লাক্স থাকবে। অর্থাৎ তুমি যদি পুরো 360 ডিগ্রি সিস্টেম চিন্তা করো, তাহলে কিন্তু এই পুরো 360 ডিগ্রি সিস্টেম বরাবরই এভাবে ফ্লাক্সগুলো আসলে বের হচ্ছে। অর্থাৎ দেখো বিষয়টা এভাবে বলা যায় না, যে এই যে লম্বা তার আছে, এই লম্বা তারকে যদি আমি একটা সিলিন্ডার দ্বারা ঘিরে দিই, এরকম মনে করে একটা সিলিন্ডার দ্বারা ঘিরে দিলাম, তাহলে খেয়াল করো তো, এই যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে কি ব্যাসার্ধ বরাবর আসলে ফ্লাক্সগুলো বের হবে না? এই যে ফ্লাক্সের লাইনগুলো, এগুলো একটু পিছনের দিকে বাড়াই। এই যে ফ্লাক্সের লাইনগুলো আছে এগুলো কি এই সিলিন্ডারে ব্যাসার্ধ বরাবর আসলে বের হইতেছে। এখন এই সিলিন্ডার তো 3D, সো সিলিন্ডারের এই যে ডান পাশে যে বক্রতলের অংশ আছে এই দিক দিয়ে বের হবে, সিলিন্ডারের যে সামনে যে বক্রতল আছে ওই দিক দিয়েও বের হবে, সিলিন্ডারের যে পিছনে যে বক্রতল আছে ওই দিক দিয়েও কিন্তু বের হবে, ঠিক আছে? সো দেখো এইভাবে আসলে টেকনিক্যালি ডিফাইন করা যায়। একটা পয়েন্ট চার্জের আমি একটা টেকনিক্যাল ডেফিনেশন বলছিলাম না ফ্লাক্সের, যে একটা পয়েন্ট চার্জকে যদি একটা গোলক দ্বারা আবদ্ধ করা হয় তাহলে গোলকের ব্যাসার্ধ বরাবর এর ফ্লাক্সগুলো বের হয়। দেখো আমি কিন্তু এই কথাটা বলছি। সিমিলারলি এরকম একটা লম্বা চার্জের জন্য বলা যায় যে একটা লম্বা চার্জকে এরকম যদি আমরা একটা সিলিন্ডার দ্বারা ঘিরে নিই তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ বরাবর আসলে ফ্লাক্সগুলো বের হয়। অর্থাৎ সিলিন্ডারের এই যে বক্রতলটা আছে না, বক্রতল, এই বক্রতলের বলা যায় লম্ব বরাবর বের হবে। ব্যাসার্ধটা আসলে কি হয়? তলের উপর তো লম্ব। সো দেখো দুই ভাবে আসলে বলা যাচ্ছে এখানে, যে একটা লম্বা তারে যে ফ্লাক্স ওটাকে যদি আমরা একটা সিলিন্ডার দ্বারা আবদ্ধ করি তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ বরাবর বের হয়, এটাও বলা যাবে। আবার ওই সিলিন্ডারের যে বক্রতল আছে বক্রতলে লম্ব বরাবর বের হবে, এটাও কিন্তু বলা যাবে, কারণ ব্যাসার্ধ কি বক্রতলে লম্ব বরাবর হয়। সো দেখো এই দুই ভাবে আসলে এই যে তড়িৎ বলরেখা আছে ওগুলোর ডিরেকশনকে ডিফাইন করা যায়। জাস্ট জিনিসটা মনে হয় একটু বেশি ডিপ লেভেলে নিয়ে গেলাম, আসলে এত ডিটেলসে না পড়লে হবে। সিমিলারলি এইটুকু বুঝলেই হবে যে এইভাবে 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 সামনের দিকে পিছনের দিকে চতুর্দিকে এইভাবে লাইনের মধ্যে দিয়ে ফ্লাক্স বের হবে। অর্থাৎ এত কিছু আলোচনা করার পরে এইটুকু মাথায় রাখলেই হবে আসলে, ঠিক আছে? সো এইটুকু মাথায় রেখে এখন আমরা মেন কাজটা করি আর কি, যে এই যে লম্বা তার আছে এটার জন্য ইলেকট্রিক ফিল্ডের সমীকরণটা কি হয়। সো এখন আমরা বের করব যে একটি লাইন চার্জ অর্থাৎ একটি অসীম দৈর্ঘ্যের লম্বা সরু তার, ওটার জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কেমনে বের করতে হয়। দেখো কিছুক্ষণ আগেই একটা বিন্দু চার্জের জন্য বের করার জন্য যে স্টেপগুলো ফলো করছিলাম এখানেও কিন্তু সেম ভাবে স্টেপগুলো ফলো করব। যে আমরা যেই বিন্দুতে প্রাবল্য বের করব আমরা প্রথমে ওই বিন্দুতে একটা গাউসিয়ান সারফেস ধরে নেব সুবিধা মতো, এরপর জাস্ট ওটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করব। সো প্রথমে দেখো যে তারটা বানিয়ে নিই। এবার মনে করো আমি তোমাকে বের করতে বললাম এই যে অসীম তার আছে, এই তার থেকে আর দূরত্বে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে প্রাবল্য কত, ঠিক আছে? সো আমি যেহেতু এই পয়েন্টে তোমাকে প্রাবল্য বের করতে বললাম, এই পয়েন্টে তোমাকে একটা গাউসিয়ান সারফেস বানাতে হবে যেটা দ্বারা তুমি এই তারটাকে ঘিরবা। এখন দেখো বিষয়টা হচ্ছে যে এর আগে যেহেতু একটা বিন্দু চার্জ ছিল, একটা বিন্দু চার্জকে কিন্তু পুরোপুরি ঘেরা গেছে একটা গাউসিয়ান সারফেস দ্বারা। সেটা দেখো একটা গোলক হোক বা সেটা দ্বারা কি একটা সিলিন্ডার হোক, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে কি নিয়েছিলাম? গোলক নিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে দেখো যেহেতু এটা অসীম পর্যন্ত বিস্তৃত, যে কোনো একটা গাউসিয়ান সারফেস দ্বারা এর টোটাল চার্জকে কিন্তু আবদ্ধ করা যাবে না, ঠিক আছে? আমরা শুধুমাত্র এটার একটা নির্দিষ্ট অংশ, একটা সসীম অংশই কিন্তু একটা গাউসিয়ান সারফেস দ্বারা আবদ্ধ করতে পারবো। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে এই বিন্দুতে যে গাউসিয়ান সারফেস নেব ওটা কেমন হবে, ওটা সিলিন্ডার শেপের হবে নাকি ওটা গোলক শেপের হবে, ঠিক আছে? সো প্রথমে একটা গোলক ধরেই দেখি যে ওটা নেওয়া যাবে কিনা। আশা করি তোমাদের লাস্টের লেকচারে কনসেপ্টটা মনে আছে যে কিভাবে একটা গাউসিয়ান সারফেস ধরতে হয়। এমন ভাবে আমাদেরকে গাউসিয়ান সারফেস ধরতে হবে যেন ই এর ভ্যালু এবং এই যে থিটার ভ্যালু অর্থাৎ ই এবং ডিএস এর মাঝখানের অ্যাঙ্গেল ওটা যেন সবসময় কি থাকে? ধ্রুবক থাকে। সো দেখো আমি এখানে একটা গোলক ধরলাম, ঠিক আছে? এখন দেখি যে একটা গোলক ধরলে এই দুটা ভ্যালু এখানে ধ্রুবক থাকতেছে কিনা, তাছাড়া তো এইভাবে ধরা যাবে না। সো দেখো এখানে আমি একটা ক্ষুদ্র অংশ ডিএস ধরলাম, ঠিক আছে? ক্ষুদ্র অংশ ডিএস। এখন একটা গোলকের জন্য ডিএস কোন দিক বরাবর হয়? এটা হবে এর ব্যাসার্ধ বরাবর, অর্থাৎ এই দিক বরাবর কোথাও হবে ডিএস। এখন এই যে ক্ষেত্রটা আছে ছোট্ট ডিএস অংশ, এটার মধ্যে দিয়ে ইটা কোন দিকে পাস হইতেছে?
দেখো আমি যে কিছুক্ষণ আগে দেখালাম না, যে ইটা পাস হবে জাস্ট এই যে তার আছে ওটা লম্ব বরাবর পাস হবে। অর্থাৎ বলা যায় এই জায়গায় ইটা পাস হবে কেমনে, এই যে এইভাবে। অর্থাৎ ই এর ডিরেকশন এই দিকে এবং ডিএস এর ডিরেকশন হলো এই তলের লম্ব বরাবর। এখন আরেকটা ছোট্ট ডিএস নাও এই গোলক আকৃতির শেপের উপর। এখন এই ডিএস এর ডিরেকশনটা কোন দিকে হবে, একই দিকে, যে এই তলের লম্ব বরাবর, বাকি এই গোলকের ব্যাসার্ধ বরাবর ডিএস। কিন্তু এই জায়গাতেই ই এর ডিরেকশনটা কোন দিকে হবে, এই যে লম্বা তার আছে এটা যদি পজিটিভলি চার্জড হয়ে থাকে তাহলে ই এর ডিরেকশন কি, যে এই দিক বরাবর না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে ছোট্ট ডিএস আছে এটার জন্য এখানে ই এবং ডিএস এর একটা অ্যাঙ্গেল পাবা, আবার যখন একটু নিচে আসতেছো এখানে ই এবং ডিএস এর আরেকটা অ্যাঙ্গেল পাবা। তাহলে এই থিটাটা কি আর ধ্রুবক থাকতেছে? কারণ থিটাটা কি ই এবং ডিএস এর মাঝখানের অ্যাঙ্গেল। পুরা বক্রতল জুড়ে প্রতিটা পয়েন্টে কিন্তু ই এবং ডিএস এর মাঝখানের অ্যাঙ্গেলটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ থিটাটা কি এখানে ধ্রুবক থাকতেছে না। যেহেতু থিটাটাই এখানে ধ্রুবক থাকতেছে না, সো এখানে আমরা এই ধরনের গাউসিয়ান সারফেসটা নিব না। অর্থাৎ এই যে দুটো কন্ডিশন আছে, ই এবং থিটা দুটাই ধ্রুবক থাকতে হবে, যে কোনো একটা স্যাটিসফাই না করলে কিন্তু ওই গাউসিয়ান সারফেস বাদ। যেহেতু আমরা দেখলাম থিটাটা এখানে ধ্রুবক হইতেছে না, সো ই আমাদের হিসাবও করার দরকার নেই। ওকে, সো এখানে দেখো আমরা যদি গাউসিয়ান সারফেস গোলক আকৃতির নিই তাহলে হবে না। সো এখন বাকি থাকলো আমাদের কোনটা, সিলিন্ডার শেপের। ঠিক আছে, সো এখন আমরা সিলিন্ডার শেপের গাউসিয়ান সারফেস নেব। আচ্ছা এগুলা ইরেজ করা দরকার। আর হ্যাঁ, এটা কিন্তু দেখো আমি পজিটিভলি চার্জড ধরছি, ঠিক আছে? যখন আসলে এটা পজিটিভলি চার্জড আছে সেক্ষেত্রে দেখো এটা ধরতেছি। যখন পজিটিভলি চার্জ আসছে তখন কিন্তু ফিল্ডগুলো বাইরের দিকে, যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে কিন্তু এই যে এইভাবে ভিতরের দিকে হবে। এটা কিন্তু আসলে একটু আগে বলে দেওয়া লাগতো আমার। পজিটিভলি চার্জড বলতে কি, পজিটিভ প্লাস 1 কুলম্ব চার্জকে কি বাইরের দিকে ধাক্কা দিতেছে। যদি এটা নেগেটিভ চার্জ হয়, অর্থাৎ এই যে এটা নেগেটিভ, তাহলে কিন্তু এই যে এভাবে ভিতরের দিকে হবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা কি করব, যে এই বিন্দুতে আমি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বললাম, এখানে আমি একটা সিলিন্ডার শেপ দিয়ে এটাকে ঘিরে নিব। ঠিক আছে, ওকে, সো একটা সিলিন্ডার। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে যতবার গাউসিয়ান সারফেস হিসেবে এই সিলিন্ডারের শেপটা দেখাইছি, উপরে আমি এইভাবে রাখছি, এটা কিন্তু আসলে খোলা না, এটা মাথায় রেখো। আমি উপরে এমন রাখি, এটার দ্বারা আসলে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি যে এটা কিন্তু বদ্ধ অবস্থাতেই আছে। ঠিক আছে, এটা কিন্তু সব ঢাকনা দিয়ে আবদ্ধ। কারণ আমি তো বলছি যে গাউসিয়ান সারফেসকে একটা বদ্ধ তল, উপরে নিচে কিন্তু ফাঁকা থাকা যাবে না, একটা ক্যাপ লাগানো থাকতে হবে, একটা ঢাকনা লাগানো থাকতে হবে। তাছাড়া কিন্তু আমরা টোটাল ফ্লাক্সের হিসাবটা পাবো না। ঠিক আছে, এগুলো যেন আবার ভুল বুঝো না যে এখানে উপরে ফাঁকা আছে তাহলে হয়তো এদিকে ওপেন। ওপেন না, এগুলো সবগুলো ক্লোজ সারফেস। ঠিক আছে, ওকে, সো আমাদের কিন্তু ফার্স্ট স্টেপ শেষ। অর্থাৎ যেই স্টেপটা ছিল, যে যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করব, ওখানে আমরা কি করব, একটা গাউসিয়ান সারফেস ড্র করব। সো আমরা কি করলাম, যে যে এই বিন্দুতে বলছিলাম প্রাবল্য নির্ণয় করব, সো ওই বিন্দুতে আমরা কি করলাম, যে সুবিধা মতো একটা গাউসিয়ান সারফেস ধরলাম। দেখলাম যে একটা যদি আমরা গোলক নিই তাহলে অ্যাঙ্গেল গুলো আসলে ধ্রুবক থাকতেছে না। সো এই জন্য আমরা এখানে সিলিন্ডার শেপের একটা গাউসিয়ান সারফেস ধরে নিলাম। সো এখন আসে আমাদের নেক্সট কাজে, অর্থাৎ সিম্পলি এই যে গাউসিয়ান সারফেস ধরলাম না সিলিন্ডার শেপের, এটার জন্য আমরা গাউসের সূত্রটা অ্যাপ্লাই করি। সো আমরা গাউসের সূত্র জানি, যে এই যে সিলিন্ডার আছে এটার মধ্যে যে এনক্লোজড চার্জ, এটা সমান কি হবে, যে অ্যাপসাইলন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ইডিএস কস থিটা। এখন এটার ক্যালকুলেশন বিন্দু চার্জের জন্য যেভাবে ক্যালকুলেশন করছি ওটার চাইতে একটু আসলে ভিন্ন হবে। যখন একটা পয়েন্ট চার্জ ছিল, তখন যখন আমরা একটা গোলক দিয়ে ঘিরে দিছি, এনক্লোজ চার্জটা কি হয়েছে, টোটাল যত চার্জ ছিল ওই জায়গাটাতে পুরোটাই চলে আসছে। অর্থাৎ এই বিন্দু চার্জ যদি কিউ পরিমাণে হয়, আবদ্ধ চার্জ কি টোটাল কিউ পরিমাণে হয়েছে। কিন্তু এখানে যে অসীম পর্যন্ত বিস্তৃত এই তারটা আছে, এটার কি পুরা চার্জকে কি এই যে আমি সিলিন্ডারটা ধরছি, অর্থাৎ আমাদের গাউসিয়ান সারফেস যেটা, এটা কি এই পুরা অসীম পর্যন্ত বিস্তৃত তারটাকে কি কাভার করতে পারছে? পুরাটাকে কিন্তু কাভার করে নাই। আচ্ছা আমি যদি ধরি, এই যে আমাদের গাউসিয়ান সারফেস যেটা আছে, এটার হাইট সাপোজ এইচ। ঠিক আছে, এটার হাইট যদি দেখো এইচ হয়ে থাকে, অসীম পর্যন্ত বিস্তৃত যে তার আছে তার মধ্যে শুধুমাত্র যে এই এইচ হাইটের এই অংশটুকু আছে, ওইটুকুর মধ্যে যে চার্জ আছে সেটাই কিন্তু এই এনক্লোজড চার্জ। দেখো এটা বুঝতে পারলে কিনা, আমাদের এই তারটা হলো অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু যেহেতু এই সিলিন্ডারের হাইট হলো শুধুমাত্র এইচ, তাহলে এই সিলিন্ডারের মধ্যে আবদ্ধ কতটুকু, এনক্লোজ চার্জ দ্বারা কি বোঝাচ্ছে, যে এই যে গাউসিয়ান সারফেস আছে ওটার মধ্যেকার আবদ্ধ চার্জ। এই সারফেসের মধ্যে আবদ্ধ চার্জ কোনটুকু, এই শুধুমাত্র এইচ হাইটের মধ্যে এইটুকু যে চার্জ আছে এটাই কি হবে, এই এনক্লোজ চার্জ। এখন শুধুমাত্র এই এইচ হাইটের মধ্যে অর্থাৎ এইটুকু যে চার্জ আছে ওটাকে আমরা কেমনে লিখতে পারি এখন,
দেখো, এটার জন্যই একদম ফার্স্ট লেকচারে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, সেটা হচ্ছে চার্জ ঘনত্ব। আগের লেকচারে যা কিছু শিখাইছি সব কিছুর কিন্তু অ্যাপ্লিকেশন আসবে ধীরে ধীরে, ঠিক আছে? এখন দেখো, এটা কি একটা লাইন চার্জ? কারণ দেখো, শুধুমাত্র কি একটা রেখা বরাবর বা একটা লাইন বরাবর চার্জগুলো ছড়িয়ে আছে। একটা লাইন চার্জের জন্য চার্জ ঘনত্ব দেখো আমি দেখাইছিলাম ল্যামডা। অর্থাৎ একটা লাইন চার্জের জন্য চার্জ ঘনত্বকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করতে পারি। ল্যামডাকে আসলে কি বলা হয়, যে একক দৈর্ঘ্যে কি পরিমাণে চার্জ হচ্ছে সেটা হলো ল্যামডা। অর্থাৎ দেখো, অসীম পর্যন্ত বিস্তৃত তারের মধ্যে টোটাল কতগুলো চার্জ আছে ওটা তো আমাদের জানা নেই, কিন্তু একক দৈর্ঘ্যের মধ্যে কতটুকু আছে সেটা তো আমরা হিসাব করতে পারবো। অর্থাৎ আমি যদি বলি এখান থেকে এইটুকু হলো একক দৈর্ঘ্য, 1 ইউনিট, তাহলে এইটুকুর মধ্যে কত চার্জ আছে সেটা তো আমি হিসাব করতে পারবো। এই জন্য আমরা কি করব, যে এখানে আমরা টোটাল চার্জের জন্য হিসাব করব না, আমরা এখানে চার্জ ঘনত্ব দ্বারা হিসাব করব। তো এখান থেকে আমরা জাস্ট কি করতে পারি, যে এই যে চার্জ ঘনত্ব আছে এটার মাধ্যমে ঐকিক নিয়ম নিয়েই এই এইচ হাইটের মধ্যে কতটুকু চার্জ আসলে আবদ্ধ হয়েছে সেটা নির্ণয় করতে পারি। অর্থাৎ দেখো, সিম্পলি ঐকিক নিয়মের মতো করে চিন্তা করো, যে একক দৈর্ঘ্যে যে চার্জ আবদ্ধ হয়েছে সেটাকে আমরা বলতেছি ল্যামডা। তাহলে আমাদের কোনটুকু দৈর্ঘ্যের মধ্যে বের করতে হবে, এইচ দৈর্ঘ্যের মধ্যে। তাহলে এইচ দৈর্ঘ্যের মধ্যে আবদ্ধ চার্জ কতটুকু, ল্যামডা এইচ। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেই এইচ হাইটের মধ্যে এনক্লোজড চার্জ। দেখো, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। জাস্ট চার্জ ঘনত্বের কনসেপ্টটাকে রিমাইন্ড করো। আর এখানে জাস্ট একটা জিনিস বোঝো, যে টোটাল চার্জকে সারফেসটা আবদ্ধ করতে পারে নাই, শুধুমাত্র এই এইচ দৈর্ঘ্যের মধ্যে যতটুকু চার্জ আছে ওটাকে আবদ্ধ করতে পারছে। এবং এই যে আবদ্ধ চার্জ, এটা আমরা বের করতেছি জাস্ট চার্জ ঘনত্বের মাধ্যমে। যে একক দৈর্ঘ্যে ছিল ল্যামডা, তাহলে এইচ দৈর্ঘ্যের মধ্যে আছে এইচ ল্যামডা বা ল্যামডা এইচ। সো এই এনক্লোজ চার্জ হলো ল্যামডা এইচ। ওকে, এখন দেখো, ডান পাশেও একটু অন্যভাবে হিসাব করতে হবে। এটার পিছনের কারণ কি, যখন তুমি আসলে একটা গোলকীয় সারফেস দ্বারা ঘিরে নিছিলা, অর্থাৎ গাউসিয়ান সারফেসটা ছিল একটা গোলক, তখন কিন্তু সারফেস একটা, পৃষ্ঠ কিন্তু একটা, একটা গোলকের পৃষ্ঠ তো একটাই হয়, তার যে ফুটবলের মতো যে সারফেস আছে ওইটা, ঠিক আছে না? কিন্তু যখন তুমি একটা সিলিন্ডার দ্বারা গাউসিয়ান সারফেস বানাইতেছো, তখন কিন্তু এর টোটাল সারফেস হচ্ছে তিনটা। খেয়াল করো, এই যে বক্রতল অংশটুকু আছে, এটা দেখো এর একটা সারফেস। এরপর এর যে উপরে এইরকম চাকতির মতো অংশটুকু আছে, এটাও দেখো এর একটা সারফেস। আবার নিচে যে একটা চাকতির মতো অংশ আছে, এটাও দেখো একটা সারফেস। অর্থাৎ এখানে যেহেতু আমাদের তিনটা সারফেস আছে, সো এখানে আমাদের তিনটা সারফেসের আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করে যোগ করতে হবে। দেখো, আবারও বলতেছি, একটা গোলকের জন্য একটাই সারফেস ছিল, সো একবার ইন্টিগ্রেশন করলেই হয়েছে। কিন্তু যখন তুমি একটা সিলিন্ডার নিতেছো, সিলিন্ডারে দেখো উপরে একটা সারফেস আছে, নিচে একটা সারফেস আছে, এবং এই যে পুরা বক্রতল একটা আছে। অর্থাৎ টোটাল তিনটা সারফেস আছে। সো আমরা কি করব, যে এই যে ইন্টিগ্রেশন আছে এটাকে তিনটা অংশে ভাগ করে নেব। অর্থাৎ আমি যদি সারফেস গুলোর দেখো নাম দিয়ে দিই, যে এটা হলো সাপোজ সারফেস ওয়ান, সারফেস ওয়ান, মনে করো এইটা হলো সারফেস টু, এবং এই যে বক্রতলের অংশটা আছে না, ওটা মনে করো সারফেস থ্রি। তাহলে আমরা কি করব, এই যে তিনটা সারফেস আছে, তিনটা সারফেসের জন্য ইন্টিগ্রেশন করব, করে যোগ করে দেব, তাহলে তো টোটাল ইন্টিগ্রেশনটা হয়ে গেল। এই জিনিসটা তো তোমরা বুঝতে পারতেছো। দেখো, আমি একটু এক্সপ্লেন করি, একটু সময় না করাইতেছি, তোমরা একটু ধৈর্য ধারণ করে ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে সহজে বুঝতে পারবে। আমি আসলে যেটা বলতেছি, এখানে দেখো টোটাল তো আমরা এই ডিএস বের করব, তাই না? টোটাল এই ডিএস বের করব। আমি যদি এখন দেখো ডিএস ওয়ানকে ইন্টিগ্রেশন করে বের করি, ডিএস টু কে ইন্টিগ্রেশন করে বের করি, এবং ডিএস থ্রি কে ইন্টিগ্রেশন করে বের করি, বের করে যদি এই তিনটাকে যোগ করে দিই, তাহলে এই টোটাল ডিএসটা পাওয়া যাবে না। কারণ দেখো, ডিএস ওয়ানকে ইন্টিগ্রেশন করা মানে কি, আমি আসলে এই উপরের পুরা ক্ষেত্রফলটা বের করতেছি। ডিএস টু কে ইন্টিগ্রেশন করা মানে কি, নিচের এই পুরা ক্ষেত্রফলকে ইন্টিগ্রেশন করতেছি। ডিএস থ্রি কে ইন্টিগ্রেশন করা মানে কি, পুরো বক্রতলের আমি ক্ষেত্রফল বের করতেছি। সো তিনটা ক্ষেত্রফল বের করে যদি আমি যোগ করে দিই, তাহলে তো পুরা ক্ষেত্রফলের হিসাব নিকাশ আমি পাইতেছি। সো আমি এখানে এই কাজটাই করব, যে এই যে ইন্টিগ্রেশন আছে এটাকে আমি তিনটা ভাগে ভাগ করে দেব, এরপরে যোগ করে দেব। অর্থাৎ এখানে এইভাবে লিখতে পারি আমরা, যে অ্যাপসাইলন অফ সারফেস ইন্টিগ্রেশন এস ওয়ান, অর্থাৎ এস ওয়ান ক্ষেত্রফলের ইন্টিগ্রেশন, সো ই ডিএস ওয়ান কস থিটা। এরপর দেখো আমরা যোগ করব অ্যাপসাইলন, আচ্ছা নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে নি, যে প্লাস অ্যাপসাইলন সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস টু, সরি এস টু, ই ডিএস টু কস থিটা প্লাস অ্যাপসাইলন
সারফেস ইন্টিগ্রেশন অফ S3 E ds3 cos থিটা। অর্থাৎ এই পুরো ইন্টিগ্রেশনকে তিনটা সারফেস ছিল, তিনটা অংশে ভাগ করে নিলাম। এখন আমরা এই তিনটা ইন্টিগ্রেশনের থিটার ভ্যালু কি হয় সেটা একটু বের করে দেখি। কারণ সামনে যদি ক্যালকুলেশনটা শেষ করতে চাও, ইন্টিগ্রেশন যদি কমপ্লিট করতে চাও, এই যে ই যেটা আছে এটা তো ধ্রুবক, এটাকে বাইরে আনতে হবে, cos থিটাকে বাইরে আনতে হবে। সো এই থিটাগুলো বের করে নাও, এরপর আমরা ই এবং cos থিটাকে বাইরে নিয়ে আসবো। সো এই প্রথম সারফেসের জন্য দেখো, অর্থাৎ এই যে সারফেস 1, অর্থাৎ এই যে উপরের এই যে আমি সারফেসের কথাটা বলছি, এখন এই সারফেসের উপর দেখো আমি ক্ষুদ্র একটা সারফেস ধরলাম ds1। সো এখন এই অংশটুকু ds এর ডিরেকশনটা আসলে কোন দিকে হবে, এটার অভিলম্ব বরাবর। এখন দেখো এই উপরের অংশটুকু কি রকম, যে এরকম দেখো একটা চাকতির মতো। এখন এই চাকতির প্রতিটা অংশের অভিলম্ব কোন দিক বরাবর হয়, উপরের দিকে হয়, কারণ ক্ষেত্রফল সবসময় কোন দিকে নিতে হয়, অভিলম্ব বরাবর নিতে হয়। সো বলা যায় আমি যে এখানে এই ক্ষুদ্র অংশ নিলাম, এটা ds দেখো উপরের দিকে, বা যেহেতু s1 বলছে ds1। এখন এই যে ক্ষুদ্র অংশ, এখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে এটা দেখো, দেখা ইম্পর্টেন্ট। দেখো আমি যে এখানে দেখাইছিলাম যে এই যে চার্জগুলো আছে, এটা ডান অংশের দিকে ফিল্ডগুলো হবে এই দিকে, অর্থাৎ ডান দিকে প্রসারিত হবে, ডান দিকে ছড়ায় পড়বে। আর যেটা বাম অংশ, ঠিক আছে, ওটার বাম অংশে কি, এই বাম দিকে দেখো ফ্লাক্সগুলো কি ছড়ায় পড়বে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডান দিকে হবে, ডান দিক বরাবর বের হচ্ছে, আর বাম দিকে হবে, বাম দিক বরাবর বের হচ্ছে। সো এখানে আমরা কি করতে পারি দেখো, যে এই যে পজিটিভ চার্জ, ডান দিকে ইলেকট্রিক ফিল্ডগুলো তো এইরকম, ঠিক আছে, আর বাম দিকে ইলেকট্রিক ফিল্ডগুলো কি রকম, এই যে এইরকম। তাহলে এই অংশে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, এই যে এই দিক বরাবর কোথাও হবে। অর্থাৎ ডান দিকে হলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড, আর বাম দিকে হলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড। সো দেখো এই যে ই এবং ডিএস, এই দুটার মাঝখানের অ্যাঙ্গেল কত হলো, এখানে কিন্তু 90 ডিগ্রি। এই যে এটা কিন্তু পরস্পর লম্ব হয়েছে, কারণ এই যে চাকতি আছে এটার সারফেসের ডিরেকশন উপরের দিকে, অর্থাৎ এই যে লম্বা তার আছে লম্বা তারের দিকেই, এবং এই যে ই এর ডিরেকশন এটা কিন্তু লম্বা তারের উপর লম্ব। সো এই দুটা যেহেতু পরস্পর লম্ব, তাহলে এই যে থিটা, এটাকে আমরা আসলে থিটা 1 বলতে পারি। এই থিটা 1 এর ভ্যালু এখানে কত, 90 ডিগ্রি। এখন এই যে S2 তল আছে ওটার জন্য একটু হিসাব করো। সো এই যে নিচের তলটা আছে এখানে দেখো আমি ক্ষুদ্র একটা ডিএস কেটে নিচ্ছি। সো এখন এই ডিএস এর ডিরেকশনটা কোন দিকে হবে, এই ডিএস এর ডিরেকশন হবে দেখো লম্ব বরাবর নিচের দিকে। যখন এই চাকতিটা ছিল দেখো উপরে, এটা ছিল বাহিরের দিকে, উপরের দিকে। আর এই যে যখন চাকতি নিবা এটাও বাহিরের দিকে। অর্থাৎ এখান থেকে দেখো একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, যে ক্ষেত্রফলের ডিরেকশন কিন্তু সবসময় বাহিরের দিকে নেওয়া হয়। দেখো এই জিনিসটা আসলে তোমরা ফিল করতে পারতেছো কিনা, ক্ষেত্রফলের যেটা ডিরেকশন ওটা সবসময় বাইরের দিকে নেওয়া হয়। অর্থাৎ আমি যদি দেখো একটা গোলক নিই, সো গোলকে যদি একটা স্পর্শক টেনে অভিলম্ব নিই, একটা জিনিস দেখো তোমরা আসলে ভাবছো কিনা, এই পয়েন্টে যে অভিলম্ব আছে ওটা তো এই দিক বরাবরও হয়, ভিতরের দিকেও হয়, কিন্তু আমি প্রতিবারই কিন্তু বলছি বাহিরের দিকে। অর্থাৎ আমাদের যে ক্ষেত্রফলের ডিরেকশন সবসময় কিন্তু তল থেকে বাহিরের দিকে নিতে হয়, তলের ভিতরের দিকে নিতে হয় না। সো সেম জিনিসটা দেখো এই যে নিচের তলের ক্ষেত্র। এখন এই তলের লম্ব ডিরেকশন তো উপরের দিকেও হয় নিচের দিকেও হয়, কিন্তু আমাদের সবসময় নিতে হবে বাহিরের দিকে। সো আমি উপরের দিকে না বলতেছি নিচের দিকে, ঠিক আছে। সো এই যে ds2 এটা ডিরেকশন হলো নিচের দিকে, এবং এই যে ই কোন দিকে হবে, এই যে বাম দিকে, আগের মতোই। আচ্ছা এখানে একটু পরিষ্কার করে নিই, জিনিসটা হেজিবিজি হয়ে যাবে তাছাড়া। সো এই যে দেখো আমি ক্ষুদ্র যে ক্ষেত্রফল ধরছিলাম, ওখানে ক্ষেত্রফলের ডিরেকশন হলো নিচের দিকে, এবং ই এর ডিরেকশনটা কি বাম দিকে। তাহলে এই ক্ষেত্রেও দেখো তো এই যে ই এবং ডিএস এটার মাঝখানের অ্যাঙ্গেলও কত হয়ে গেল এখানে, 90 ডিগ্রি। সো এই ক্ষেত্রে এটাকে দেখো থিটা 2 বলো, এই থিটা 2 এর ভ্যালু কত এখানে, 90 ডিগ্রি। এখন আসলে যে লাস্টের ক্ষেত্রে সারফেস 3 এর ক্ষেত্রে, সারফেস 3 আসলে কোনটা, এই যে বক্রতল অংশটুকু। এখন দেখো যখন আমি এই যে ফিল্ড লাইনের কথাগুলো বলি, অর্থাৎ এই যে ইলেকট্রিক ফিল্ডগুলো যে বের হইতেছে এগুলো যখন আমি দেখো লাইনের কথাগুলো বলি এই যে এখানে, তখন আমি কিন্তু দেখো তোমাদেরকে একটা কথা বলছিলাম, যে এই যে চার্জ আছে, লম্বা চার্জ আছে, এটাকে যদি আমি একটা সিলিন্ডার দ্বারা ঘিরে নিই, তাহলে এই সিলিন্ডারের ব্যাসার্ধ বরাবর বলা যায় ফিল্ডের লাইনগুলো বের হবে। অথবা অন্যভাবে বলা যায় এই যে বক্রতল আছে, এই যে বক্রতল এই অংশটুকু, এই বক্রতলের সাথে লম্ব বরাবর আসলে বের হবে, ঠিক আছে। এখন যদি দেখো আমি এখানে এই বক্রতলের উপর যদি আমি একটা ছোট্ট ডিএস কেটে নিই, তাহলে ওই ডিএসটা আসলে কোন দিকে হবে, ডিএস হবে কিন্তু দেখো এই যে বক্রতল আছে এটা লম্ব বরাবর, অর্থাৎ যে এই দিক বরাবর হবে ডিএস, অর্থাৎ ds3। আর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডও কিন্তু এই যে বক্রতল আছে বক্রতলের লম্ব বরাবরই হবে।
অর্থাৎ এই যে ডিএস অর্থাৎ ছোট্ট একটা ক্ষেত্রফল, এটার ডিরেকশনও বক্রতলের লম্ব বরাবর। এবং দেখো কিছুক্ষণ আগেই বললাম এই যে ইলেকট্রিক ফিল্ড বা ফ্লাক্সের ডিরেকশনটা ওটাও কোন দিক বরাবর হবে, বক্রতলের লম্ব বরাবরই। অর্থাৎ এই যে ক্ষুদ্র অংশ আছে এখানে ই এবং যে ডিএস3 এটা একই দিকে, অর্থাৎ এই দুটার মাঝখানের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। দেখো এখানে তুমি আরেকটা ছোট্ট অংশ নাও, এখানে মনে করো ক্ষুদ্র একটা ডিএস3 নিলা। এই ক্ষেত্রেও দেখো এই ডিএস3টা কি হবে, এই যে বক্রতল আছে এটার উপর কি লম্ব বরাবর। এবং ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন কিছুক্ষণ আগেই তো দেখো বললাম, এবং এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওটাও তো ব্যাসার্ধ বরাবর বা বক্রতলের এই যে লম্ব আছে এই লম্ব বরাবর। সো দেখো ই এর ডিরেকশনটাও কি একই দিকে। এখন বাম পাশে দেখো এই বক্রতলটা হিসাব করো, একই রেজাল্টই পাবা। এখানে মনে করো বাম পাশে ক্ষুদ্র একটা ডিএস কেটে নিলাম। এখন এই অংশে দেখো ডিএস এর ডিরেকশনটা কোন দিকে হবে, যে এই যে অংশ আছে এটা লম্ব বরাবর বাহিরের দিকে, কিছুক্ষণ আগে বললাম লম্ব হইতে হবে বাহিরের দিকেও হইতে হবে। আচ্ছা এখানে আসলে আমি এগুলো মিশাই দিই। সো এখানে দেখো যেটা বললাম ডিএস এর ডিরেকশন কি হবে, লম্ব বরাবর বাহিরের দিকে, অর্থাৎ ডিএস3টা কি এই দিক বরাবর হবে, ঠিক আছে। আর ই এর ডিরেকশন কোন দিকে, ফ্লাক্সের ডিরেকশন তো আমি দিয়েই রাখছি, ওই দিকেই হবে। ই এর ডিরেকশনও ওই দিকেই, কারণ কি বক্রতলের লম্ব বরাবর ডান দিকে এবং বাম দিকে বের হবে। সো এই অংশটুকুতেও দেখো তো ই এবং ডিএসটা একই দিকে হইতেছে না। অর্থাৎ সব সময় যদি তুমি এই যে বক্রতল অংশটুকু নাও, ঠিক আছে, এই বক্রতল অংশটুকুর উপর তুমি যে অংশটুকুই নাও না কেন, ই এবং ডিএস সবসময় একই দিকে। অর্থাৎ এই যে সারফেস 3 যেটা বক্রতল যেটা, এখানে থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি। এখন দেখো যদি এই ভ্যালুগুলো তুমি একটু বসায় দাও, আমি ডিরেক্টলি বসায় দিতেছি। এটা কত, 90 ডিগ্রি। এখানেও এটা কত, 90 ডিগ্রি। এখানে এটা কত, 0 ডিগ্রি। সো দেখো এখানে এটা 90, এটাও 90, এটা হলো 0 ডিগ্রি। এখন ভ্যালুগুলো কেমন আসবে, কজ 90 ডিগ্রির ভ্যালু কত হয়, 0। কজ 90-র ভ্যালু 0 হলে এই যে পুরো টার্ম আছে এটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না। এখানেও কজ 90-র ভ্যালু কত হবে, শূন্য। সো এই যে পুরো ইন্টিগ্রেশন কিছু করাই লাগবে না, ডিরেক্টলি এটা দেখো 0। সো আমাদের বাকি থাকলো একমাত্র এই যে থার্ড যে ইন্টিগ্রেশন আছে এইটা, কারণ কজ 0-র ভ্যালু তো আর 0 না, কজ 0-র ভ্যালু 1 হয়। সো প্রথম দুটো অংশ আছে থিটার ভ্যালু 90 ডিগ্রি। সো ওই দুটো অংশ দেখো ক্যান্সেল হয়ে গেল, 0 হয়ে গেল। এখন শুধু আমাদের এই থার্ড পার্ট যেটা আছে ওটা নিয়ে হিসাব করলেই হবে। সো দেখো এই অংশটা আমি পরের পেজে গিয়ে একটু ক্লিন ভাবে লিখতেছি। সো দেখো বাম পাশে ছিল কি, ল্যামডা এইচ, আর ডান পাশে এইটা, ঠিক আছে। সো দেখো ওই পাশে আমি লিখে নিই। সো বাম পাশে ছিল ল্যামডা এইচ, এইচটা কি ছিল, ওই যে গাউসিয়ান সারফেস ধরছিলাম ওটার হাইট ছিল, ঠিক আছে। আর ডান পাশে কি ছিল, অ্যাপসাইলন এইচ3 এর সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস থ্রি কস 0 ডিগ্রি। ওকে, এখন দেখো এখানে হিসাব করো, ল্যামডা এইচ অ্যাপসাইলন। সো এখন দেখো এইচ3 ইন্টিগ্রেশনের ভিতরে যে ই আছে এটা তো ধ্রুবক, কারণ দেখো আমরা গাউসিয়ান সারফেসটা এমন ভাবে ধরি যেন এটা ধ্রুবক হয়ে যায়। দেন কস 0 ভ্যালু কত, 1, এটাও তো ধ্রুবক। সো এটার ভ্যালু তো 1 হয়ে গেল, এটা নিয়ে আর কিছু করা লাগতেছে না। সো বাকি থাকলো শুধুমাত্র কি, সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস3। তো এখন দেখো এই ডিএস3 কে ইন্টিগ্রেশন করলে কোনটুকু পাওয়া যাবে, এই ডিএস3 কে যদি সারফেস ইন্টিগ্রেশন করা হয় তাহলে এটা কি ছিল, বক্রতলের অংশ না। সো এই বক্রতলটুকুর ক্ষেত্রফল এখানে বসাতে হবে। সো দেখো এই যে গাউসিয়ান সারফেস আছে, এই গাউসিয়ান সারফেসের এই S3 ছিল এই যে কি, এই বক্রতলটুকু, তাই তো। এখন একটা সিলিন্ডারের বক্রতলের ফর্মুলা কি, 2 পাই ইন্টু কি ব্যাসার্ধ আর বলতে পারো, গুণন এই যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারের কি দৈর্ঘ্য এল, তাই তো। এখন এই ক্ষেত্রে দেখো এই ব্যাসার্ধটা আমরা কত ধরছি, এই যে দেখো আমি ধরছিলাম না যে এই যে তার আছে এখান থেকে আর দূরত্ব বের করব, এই যে এখানে। আচ্ছা ক্লিন করে লিখি এখানে, যে ব্যাসার্ধটা এখানে কত ছিল, আর ছিল। সো বলা যায় এটা হবে কি, ছোট হাতের আর, তাই তো। আর এই এল কি ছিল, যে সিলিন্ডার ওটার হাইট, এটার হাইট আমরা কত ধরছিলাম, এই যে এইচ ধরছিলাম না, এই জন্য তো এখানে এইচ আসছিল। এই যে এই পুরো হাইটটা আমরা কত ধরছিলাম শুরুতে, এইচ ধরে তো হিসাব নিকাশ করতেছি। সো এই এলটা এখানে কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে, তাই তো, এইচ। সো বলা যায় এই যে বক্রতল এটার যে ক্ষেত্রফল, অর্থাৎ এটার সারফেস ইন্টিগ্রেশন করলে যা পাওয়া যাবে সেটা কত আসলে 2 পাই আর এইচ। সো দেখো এটা ওখানে বসায় দিলেই হবে। ওকে, সো এখানে ভ্যালুটা বসায় দিই। বাম পাশে আছে ল্যামডা এইচ, ডান পাশে থাকলো অ্যাপসাইলন ইন্টু ই। আচ্ছা এই যে সারফেস ইন্টিগ্রেশন ওটা আমরা দেখলাম কত আসবে, 2 পাই আর ইন্টু এইচ। সো দেখো বাম পাশে এইচ ডান পাশে এইচ ক্যান্সেল। সো এখান থেকে যদি ই এর ভ্যালু বের করো, সো দেখো
টু পাই এবং অ্যাপসাইলন আছে ডান পাশে, ওটা বাম পাশে আসবে। সো 1/2 পাই অ্যাপসাইলন, দেন বাম পাশে আগে থেকে ল্যামডা আছে। এখন এই আরটাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে এটা হবে কত আর। সো দেখো ফাইনাল যে ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ ওটা এইরকম। সো এই সমীকরণ থেকে বলা যায় যে একটা লম্বা তার যেটা চার্জিত অবস্থায় আছে, ওটা যদি একক দৈর্ঘ্যে চার্জ যদি হয় ল্যামডা পরিমাণ, এবং ওই তার থেকে যদি আর দূরত্বে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে জাস্ট এই সমীকরণ দিয়ে সেই ইলেকট্রিক ফিল্ডটা বের করা যাবে। অর্থাৎ একক দৈর্ঘ্যে চার্জ আছে কি পরিমাণে এবং এই তার থেকে কতটুকু দূরত্বে বের করবা, ওটা হিসাব করলে আসলে ইলেকট্রিক ফিল্ডটা বের করা সম্ভব একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য। সো দেখো, এটা শুরু করার আগে যেটা বলছিলাম যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য তো হিসাব করলাম, কিন্তু বাস্তবে তো আর অসীম বলতে কিছু নেই। সো আমরা এই অসীমের কনসেপ্টটাকে সসীমে আসলে খাটাইতে পারি কেমনে। সো দেখো, এখন এই অসীমের কনসেপ্টটাকে কেমনে সসীমের জন্য খাটানো যাবে ওটা একটু এক্সপ্লেন করি। অর্থাৎ মনে করো এটা একটা সসীম তার, ঠিক আছে, কিন্তু তুমি যেই বিন্দুতে হিসাব করতেছো, সাপোজ এই বিন্দুতে হিসাব করতেছো, এই তার থেকে এই বিন্দুর যে দূরত্বটা, ওটা যদি এর এই দৈর্ঘ্য বা ডাইমেনশনের তুলনায় যদি খুবই ছোট হয়, যদি দৈর্ঘ্যের তুলনায় এই দূরত্বটা খুবই ছোট হয়, তাহলে কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে এই তারটাকে কিন্তু অসীমে মনে হবে। অর্থাৎ দেখো, আমি বলতে চাচ্ছি যে সাপোজ এই পুরো দৈর্ঘ্য মনে করো এল, এবং এই যে দূরত্ব এটা মনে করো আর। আর দ্বারা তো আমরা এটাকে প্রকাশ করছি। এই এলটা যদি আর এর চাইতে অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে এই যে আর দূরত্বে বিন্দুটা আছে, ওর কাছে এই যে এল দৈর্ঘ্যের তার আছে ওটা আসলে অসীমই মনে হবে। সো ওই ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। যে সাপোজ মনে করো এটা হলো একটা দেয়াল, ঠিক আছে, সাপোজ 7 ফিট উঁচু একটা দেয়াল। এখন তুমি যদি এই যে 7 ফিট উঁচু দেয়াল আছে, এটাকে যদি তুমি 10 ফিট দূরে থেকে দেখো, অর্থাৎ তুমি 10 ফিট দূরে এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে, 10 ফিট দূরে থেকে 60 ফিট দেয়ালকে দেখতেছো, তাহলে কিন্তু পুরো দেয়ালই দেখতে পারবা। জাস্ট প্র্যাকটিক্যালি চিন্তা করো, 10 ফিট দূরে দাঁড়ায় আছো, 7 ফিটের একটা দেয়াল সামনে, তুমি কিন্তু পুরো দেয়ালকে দেখতে পারবা। সো তোমার জন্য কি এটা এখন সসীম হয়ে গেছে না? যখন 10 ফিট দূরত্বে আসো তোমার কাছে এটা কি হয়ে গেছে, সসীম হয়ে গেছে। কিন্তু দেখো ওই সেম দেয়াল, অর্থাৎ ওই 7 ফিটেরই দেয়াল, কিন্তু ওটা তুমি একদম কাছে এসে দেখো, একদম দেয়াল থেকে মনে করো কি বলা যায় 5 সেন্টিমিটার দূরে এসে দেখো, মানে বলা যায় দেয়ালের একদম সামনে দাঁড়ায় আছো। এখন এত কাছে থেকে যদি তুমি এই 7 ফিটের দেয়ালকেই দেখো, তাহলে কিন্তু তোমার কাছে দেয়ালটা অনেক বেশি বড় মনে হবে, প্রায় অসীমের মতো মনে হবে না? জাস্ট যদি বিশ্বাস না হয় তোমরা এই কাজটা করে দেখো, তোমাদের রুমের যে দেয়ালটা আছে একবার দূর থেকে দেখবা, একদম দেয়ালের সাথে নাক লেগে যায় এরকম অবস্থায় দেখবা। দেখবা যে যখন একদম খুবই কাছে এসে দেখতেছো নাকটা প্রায় দেয়ালের সাথে লাগিয়ে দিয়ে, তখন কিন্তু এটা কিন্তু পুরোপুরি একটা অসীমের মতো মনে হবে। অর্থাৎ একটা বস্তু সসীম নাকি অসীম, এটা কিন্তু অবজার্ভ করার উপরও অনেকটা ডিপেন্ড করে। যদি তুমি একটু দূর থেকে অবজার্ভ করো যে বস্তুটা তোমার কাছে সসীম মনে হইতেছে, একটু কাছে এসে যদি হিসাব করো তাহলে কিন্তু ওটা অসীম হইতে পারে। সেম লজিক এটার ক্ষেত্রেই। মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো এবং এটা হলো সেই তার। সো তুমি যদি এখানে হিসাব করো এবং এই দূরত্বটা যদি এই দৈর্ঘ্যের তুলনায় খুবই ছোট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার কাছে এটা বিশাল বড় মনে হবে, মনে হবে যে এটা প্রায় অসীম। সো সেম লজিকেই এই যে অসীমের জন্য প্রুফ করা ফর্মুলা, এটা আমরা সসীমের জন্য খাটাইতে পারি। কিন্তু কোন শর্তে? যে যেই দৈর্ঘ্যটা দেওয়া থাকবে ওটার তুলনায় যে বিন্দুতে হিসাব করতেছো ওটার দূরত্বটা খুবই ছোট হইতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, এই যে ফর্মুলাটা পাইলাম, একটা যদি বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে এখানে দেখো এই যে ল্যামডা যেটা, এটা কি একক দৈর্ঘ্যে কি পরিমাণে চার্জ আছে, এটা ধ্রুবক। কারণ একক দৈর্ঘ্যে কি পরিমাণে চার্জ আছে ওটা তো আর চেঞ্জ হবে না কখনো। এই যে 2 পাই এপসাইলন এই পুরাটাও কি ধ্রুবক। সেই দুটো জিনিস যদি ধ্রুবক হয়ে থাকে, আমরা বলতে পারি না যে এই যে ইলেকট্রিক ফিল্ড ওটা ব্যস্তানুপাতিক হলো কি 1/r। সো এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আর এর ভ্যালুটা আসলে যত ছোট হবে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আসলে তত বেশি হবে। অর্থাৎ এই যে লম্বা তারটা আছে ওখান থেকে তুমি যত কাছে আসলে একটা বিন্দুতে প্রাবল্য হিসাব করবা, দেখবা যে প্রাবল্যের মানটা আসলে তত বেশি। যে তুমি যত কাছে রাখবা, আসলে সে কিন্তু তত বেশি জোরে বিকর্ষণ করতে পারবে। সো যত বেশি বিকর্ষণ করতে পারবে, সো ওখানকার কি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা কি আসলে তত বেশি হবে। সো এটাই জাস্ট এই ফর্মুলার মাধ্যমে বোঝা যায়। আজ তুমি গ্রাফের কথা বলো, অনেক সময় এগুলা গ্রাফ লাগে আর কি, যে সিম্পল একটা গ্রাফ যে আর ভার্সেস ই, যে দূরত্ব পরিবর্তনের সাথে সাথে ই এর পরিমাণটা কেমনে চেঞ্জ হচ্ছে আর কি।
মনে করো এই স্বাধীন অক্ষ বরাবর আছে এই যে আর, অর্থাৎ ডিস্টেন্স। ওকে, এই দিক বরাবর ডিস্টেন্স এবং এই দিক বরাবর মনে করো ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো এটার গ্রাফ কেমন হবে। জাস্ট সিম্পলি দেখো ওয়াই ইকুয়াল টু সামথিং কে বাই এক্স। এটার গ্রাফ আসলে যেমন হয় কিছুটা ওটার মতোই না, কারণ দেখো এখান থেকে শুরু করে এই ল্যামডা পর্যন্ত পুরাটাই তো একটা কনস্ট্যান্ট। পুরাটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, জাস্ট কি ওয়াই বরাবর কি আছে ই, সো ই কে আমি ওয়াই বলতে পারি। উপরে পুরাটা ধ্রুবক, সো ধ্রুবক আছে। আর নিচে কি আছে চলক আর, সো এটাকে আমি কি এক্স বলতে পারি। সো এই ওয়াই ইকুয়াল টু কে বাই এক্স, এটার গ্রাফ আসলে যেমন হয় এই গ্রাফও কিন্তু সেমই হবে। এবং এটার গ্রাফ কেমন হয় এটা তোমরা জানোই। এই গ্রাফটা হয় দেখো কিছুটা এরকম, অর্থাৎ একটা বক্ররেখা হয় যেটা দেখো ওয়াই অক্ষকেও টাচ করে না, এক্স অক্ষকেও টাচ করে না। জাস্ট এগুলো দেখো বেসিক ম্যাথমেটিক্স, আশা করি তোমরা এগুলো জানোই। সো আশা করি তোমরা আসলে বুঝতে পারলে যে একটা লাইন চার্জের হিসাব নিকাশ কেমন হয়, যে এটার ইলেকট্রিক ফ্লাক্স লাইনগুলো কেমনে বের হয় এবং এটার মাধ্যমে গাউসের সূত্রটা কেমনে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, বলা যায় একটা বিন্দু চার্জের তুলনায় একটু কাজ বেশি এখানে, কারণ একটা বিন্দু চার্জের জন্য গোলক ছিল, একটাই সারফেস ছিল, কিন্তু এখানে আমাদের একটু কষ্ট করতে হয়েছে কারণ সারফেস তিনটা। এটা সবসময় মাথায় রাখবা যে গোলক দিয়ে যদি কখনো ঘিরে নাও তাহলে শুধু একটাই সারফেস, সো একবার ইন্টিগ্রেশন করলেই হয়। কিন্তু একটা যখন সিলিন্ডার দিয়ে ঘিরবা, যেহেতু তিনটা সারফেস আছে, তিনবার ইন্টিগ্রেশন করে যোগ করতে হবে। আর প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে একটু থিটা বের করে নিবা। এখানে আমরা দেখছিলাম দুটার জন্য অ্যাঙ্গেল হয়ে যাইতেছে জিরো, সরি দুটার জন্য অ্যাঙ্গেল হয়ে যাইতেছে 90 ডিগ্রি। সো দুটার ইন্টিগ্রেশন তো আগে থেকেই জিরো, শুধুমাত্র এই যে একটা অংশ বাকি ছিল, এটার ইন্টিগ্রেশন পরে শেষ করলাম। আর হ্যাঁ, পরিচয়গুলো ইম্পর্টেন্ট। দুটা টার্মের পরিচয় অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটার মাধ্যমে স্টুডেন্টরা গুলায় আর এটা একটু কঠিন বলে। ওটা হচ্ছে যে এনক্লোজ চার্জ দ্বারা কি বুঝাইতেছে, আর এই ডিএস কে ইন্টিগ্রেশন করে কি পাওয়া যাইতেছে। আমার মনে হয় আমি যেভাবে বুঝাইছি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। এই এনক্লোজ চার্জ দ্বারা বুঝাইতেছে যে গাউসিয়ান সারফেসটা ধরতেছে ওটার মধ্যের চার্জ, ঠিক আছে, অর্থাৎ গাউসিয়ান সারফেসে আবদ্ধ চার্জ। আর এই যে ইন্টিগ্রেশন অফ ডিএস আছে এটার দ্বারা বোঝাচ্ছে যে গাউসিয়ান সারফেসটা হিসাব করতেছো ওটার ক্ষেত্রফল, ঠিক আছে। সো এই ইন্টিগ্রেশন অফ ডিএস করে কোন ক্ষেত্রফল পাইতেছো আর এটা দ্বারা কোন চার্জ বুঝাইতেছে এটা কিন্তু অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, তাছাড়া কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে প্রবলেম হবে। সো আশা করি তোমরা এই জিনিসগুলো আসলে বুঝতে পারছো। আর যদি কোনো প্রকার প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। সো আজকের লেকচারটি আমি এখানে শেষ করতেছি। নেক্সট লেকচারে সারফেস চার্জ নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ফিডব্যাক দিতে ভুলো না।